ডিপার্টমেন্টের হেডের রুমে দাঁড়িয়ে রাগে গজগজ করছে রুহানি। কিছুক্ষণ পর পর ফালাকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছে। এই দৃষ্টিতে যেন আগুন ঝরছে, যা ফালাককে পুড়িয়ে দিতেও সক্ষম। কিন্তু ফালাক ডোন্ট কেয়ার ভাব নিয়ে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রুহানির এই দৃষ্টি দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ার মতো ছেলে সে নয়। সব পরিস্থিতি কি করে সামাল দিতে হয় সে তার ভালো জানা আছে। রুহানির সঙ্গে ওর দুজন ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। রুহানি শুধু মনে মনে বলছে, একবার এখান থেকে বের হই, তারপর মজা দেখাবে ফালাককে। রুহানি, যা শুনলাম তা কি সত্যি? তুমি সিনিয়রের সাথে এমন একটা কাজ কি করে করলে? আফজাল হোসেন রুহানির দিকে উত্তরের আশায় চেয়ে আছে। তার কপালে বিরক্তির রেখা ফুটে উঠেছে। রুহানি একবার স্যারের দিকে চেয়ে বন্ধুদের দিকে তাকাল। তারপর বলল, স্যার, এটা একটা দুর্ঘটনা, কোনোটাই ইচ্ছাকৃত নয়। আমাকে এখানে উনি ইচ্ছে করে হেরেজ করার জন্য এনেছেন। রুহানির ফ্রেন্ড নুশা আর তায়েব বলল, জি স্যার। রুহানির কোনো দোষ নেই। ফালাক ভ্রু কুঁচকে ওদের দিকে তাকাল। তারপর বিড়বিড় করে বলল, শয়তানের ছানাপোনা। আফজাল হোসেন ফালাকের দিকে তাকাল। ফালাক ওদের থেকে দৃষ্টি সরিয়ে মার্জিতভাব বলল, এই ভার্সিটিতে আজকে আমার প্রথম দিন। প্রথম দিনেই এমন একটা ঘটনা একটা স্টুডেন্টের উপর কি প্রভাব ফেলতে পারে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সেটা যদি হয় জুনিয়রদের সাথে। প্রথম দিনেই অপমানিত হলাম, তাও জুনিয়রদের কাছে। সিনিয়র হিসেবে কি ন্যূনতম রেসপেক্ট পেতে পারি না? প্রথম দিনেই যদি স্টুডেন্ট এমন বিভ্রান্তির শিকার হয় তবে ভার্সিটির রেপুটেশনের কি হবে? বাইরের মানুষ জানতে পারলে ভার্সিটির ন্যূনতম রেপুটেশন থাকবে না। আমি এখানে সঠিক বিচারের আশায় এসেছি। বাকিটা আপনার হাতে। রুহানি ফালাকের কথা শুনে দাঁত কিটমিট করে তাকাল। ছেলেটা যে প্রচুর চালাক সেটা বোধগম্য হয়ে গেছে। নুশা রুহানির কানের কাছে ফিসফিস করে বলল, এই ছেলে তো দেখছি ভারী শেয়ানা। রুহানি কিছুটা হেলে ফালাকের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে নুশাকে বলল, এখান থেকে বের হতে দে, তারপর দেখ কি করি। রুহানি আবারও সোজা হয়ে দাঁড়াল। আফজাল হোসেন রুহানিকে বলল, দুর্ঘটনা হোক আর যাই হোক, ভুল যখন করেছ তোমাকে সরি বলতে হবে। রুহানিও মুচকি হেসে বলল, অবশ্যই সরি বলল। রুহানির বন্ধুরা রুহানির কথা শুনে শকড। রুহানি সরি বলবে, এটা কি করে সম্ভব? রুহানি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তবে উনাকেও সরি বলতে হবে। রুহানির এই কথা শুনে ওর বন্ধুদের পাশাপাশি ফালাক আর আফজাল হোসেনও শকড। ফালাকের তীক্ষ্ণ চাহনি দেখে রুহানি আলতো হেসে বলল, কেন ভাইয়া, ভুলে গেলেন আপনার তেতো মুখের কথাগুলো? ফালাক চোখ মুখ শক্ত করে রুহানির দিকে দৃষ্টি দিল। রুহানির এই হাসি একদম সহ্য করতে পারছে না। ফ্ল্যাশব্যাক। রুহানি এই ভার্সিটির একটা আতঙ্কের নাম। পুরো ভার্সিটিতে যার রাজত্ব চলে। ওর বিশাল এক গ্যাং আছে। কেউ ওদের সাথে টক্কর দেওয়ার সাহস করে না। তবে রুহানির সাথে টক্কর দেওয়ার জন্য আরেকটা দল আছে, ঈশার দল। তবে রুহানির সাথে পেরে উঠে না। তবুও হাল ছেড়ে দেয়নি। রুহানিকে টক্কর দেওয়ার চেষ্টা বারবার করে যাচ্ছে। রুহানি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট। পড়াশোনার প্রতি বিন্দুমাত্র ইচ্ছে নেই। ভার্সিটিতে মূলত আসে নিজের ক্ষমতা দেখাতে, দুর্বলের উপর জুলুম করতে, আড্ডা দিতে। প্রতিদিন উদ্ভট কিছু না কিছু করবে, নয়তো ওর শান্তি লাগে না।
তবে কোনো কাজের প্রমাণ রাখে না আর না কেউ সাহস পায় কমপ্লেইন করতে। অপরদিকে ফালাক ভার্সিটিতে নতুন। কিছুদিন আগে এমবিএ অ্যাডমিশন নিয়েছে। আজ এসেছিল প্রথম ক্লাস করতে। তাতেই বাধে বিপত্তি। রুহানি দুতলা থেকে সিঁড়ি দিয়ে নামছে। তখনই নুসা রুহানিকে ইশারা করল, দোস্ত আজকের মুরগি পেয়ে গেছি। দেখতে একদম নাদান বাচ্চা। আমাদের নয়া শিকার। ওরা দলবল নিয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে আছে। ফালাক গলায় হেডফোন ঝুলিয়ে ফোন টিপতে টিপতে ওদের দিকে যাচ্ছে। ফোনে ব্যস্ত থাকায় কিছুটা বেখেয়ালি ছিল। রুহানি মুচকি হাসল। ফালাক কাছে আসতেই আড়াল থেকে পা বাড়িয়ে দিল। ফালাক খেয়াল না করাই রুহানির পায়ে বেঁধে পড়ে যেতে নিলেও নিজেকে নিজের দক্ষতা দ্বারা সামলে নেয়, কিন্তু হাতের ফোনটাকে বাঁচাতে পারেনি। ফ্লোরে বাড়ি খেয়ে দূরে ছিটকে পড়ে যায়। ফালাক হা করে সেদিকে চেয়ে আছে। কি করে কি হলো কিছুই বোধগম্য হচ্ছে না। ফালাকের সবটা বোধগম্য হল যখন পাশ থেকে হাসির শব্দ পেল। কয়েকটা ছেলে ও মেয়ে একসাথে দাঁড়িয়ে হাসছে। ফালাক ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে ফ্লোর থেকে নিজের ফোনটা তুলে নিল। রুহানি ফালাকের সামনে এসে দাঁড়াল। ফালাক ফোন তুলে দাঁড়াতেই রুহানি নিজের চুলের ঝুঁটি পেছনে নিয়ে ভাব নিয়ে বলল, এই ছেলে নাম কি? ফালাক রুহানিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তোমাকে কেন বলবো? কে তুমি? রুহানির পাশ থেকে তাইফ বলল, নয়া নাকি? রুহানিকে চিনোস না? ফালাক তাচ্ছিল্য হেসে বলল, তোমাদের মতো অসভ্য বেয়াদবদের চিনা কি খুব জরুরি? রুহানিসহ ওদের গ্রুপের সবাই রাগে ফেটে যাচ্ছে ওর কথা শুনে। রুহানি ক্ষিপ্ত হয়ে বলল, আমার সাথে পাঙ্গা নিতে এসো না বাছা। দুদিনেই ভার্সিটি থেকে দৌড়ে পালাবে। ফালাক আরেকটু কাছে গিয়ে বলল, আচ্ছা, ভার্সিটি কি তোমার বাপ দাদার? ফাজিল, বেয়াদব মেয়ে। পড়াশোনা করতে এসেছে না এইসব থার্ড ক্লাস কাজকর্ম করতে এসেছ? রুহানি আঙুল তুলে বলল, বড্ড বাজে কথা বলছ। এর ফল কতটা ভয়ানক। ফালাক রুহানির কথা শেষ করতে না দিয়ে বলল, চুপ, একদম চুপ। দলবল নিয়ে এমন অসভ্যপানা করতে লজ্জা লাগে না? আবার ফল দেখানো হচ্ছে। রুহানির ছেলে বন্ধুরা তেড়ে এলো। ফালাকও শার্টের হাতা গুছিয়ে ওদের দিকে এগিয়ে গেল। কি গায়ে হাত তুলবে? তুলে দেখো। সোজা থানায় চলে যাবে। সেখানে র্যাগিং কেসও হবে। নাও স্টার্ট। ফালাক হাত দিয়ে ইশারা করল আসতে। ফালাককে যতটা ফুটবল মনে হয়েছিল ততটাও না। তাই ওরা দাঁড়িয়ে গেল। রুহানি রাগে ফুসফুস করতে করতে পানির বোতল হাতে নিয়ে ছিপি খুলতে লাগল। ফালাক বোতলের দিকে তাকিয়ে আছে। যেই ফালাককে পানি ছুঁড়ে মারতে যাবে ফালাক ধরে ফেলে, একদম না, চেষ্টাও করো না। পরে দেখা যাবে এই পানি দিয়ে তোমার গরম মাথা ঠান্ডা করে দিয়েছি। রুহানি ফালাকের কথা শুনে নাক ফুলিয়ে ফুসফুস করছে। এই প্রথম কেউ ওকে হারিয়ে দিচ্ছে। মেনে নিতে পারছে না, কিছুতেই মেনে নিতে পারছে না। ফালাক পানির বোতল দূরে ছুঁড়ে মারল। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, এই তোমাদের সমস্যা কি? হা ল্যাং মারলে কেন? কথা বলছো না কেন? সবাই উত্তর না দিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে আছে। কারো উত্তর না পেয়ে রুহানিকে উদ্দেশ্য করে বলল, মাথায় সমস্যা নাকি? চেনা নেই জানা নেই ল্যাং মারলে আবার পানি মারতে যাচ্ছিলে। তোমার না হয় মাথায় গণ্ডগোল, কিন্তু বাকিদের? ওহ হ্যাঁ, পাগলে তো পাগলই চিনে। যত সব পাগল ছাগলের দল।
কার মুখ দেখে উঠেছিলাম যে ভার্সিটিতে ঢুকেই এই পাগল ছাগল মিলেছে। সবই কপাল। রুহানি আর সহ্য করতে পারছে না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। আচমকা ফালাকের কলার চেপে ধরে। অনেক বলেছিস, অনেক। তোর এত বড় স্পর্ধা আমাকে পাগল বলিস? তুই জানিস আমি কি করতে পারি? ফালাকের কোনো ভ্রুক্ষেপ নেই। সবার দিকে তাকালো। তারপর বলল, তোমাদের লিডার নিজেই প্রমাণ করে দিল ও যে পাগল। এখানে রেখেছ কেন? ওকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেও, নয়তো যে কোনো সময় কামড়ে দিতে পারে। রুহানি ফালাকের কলার আরো শক্ত করে চেপে ধরল। ফালাক একটানেই নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, নিজেকে যতটা শক্তিশালী মনে করো ততটাও নয়। নেক্সট টাইম বিপজ্জনক জায়গায় দেখা হচ্ছে। ফালাক এ কথা বলে চলে গেল। রুহানি রাগ সামলাতে পারছে না। মান সম্মান বলতে কিছুই রইল না। আজ একা একটা ছেলে এভাবে অপমান করে গেল। আরও কিছুই করতে পারল না। পাইচারি করছে আর ভাবছে কি করা যায়, কি করে শায়েস্তা করা যায়। তখনই পিয়ন এসে জানালো আফজাল স্যার ওদের ডাকছে। তাইফ পিয়নের কাছে কারণ অনুসন্ধান করে জানতে পারল রুহানি নাকি এমবিএ পড়ুয়া এক ছেলেকে ল্যাং মেরে ফেলে দিয়েছে, পাশাপাশি খুবই দুর্ব্যবহার করেছে। তাইফের কথা শুনে রুহানি হাই বেঞ্চ থেকে নেমে দাঁড়াল। তারপর বিস্ময় নিয়ে বলল, এমবিএ? তার মানে সিনিয়র? তোরা জানতি? নুশা আতঙ্কিত কণ্ঠে বলল, এই ছেলেকে দেখে কোনো দিক দিয়েই সিনিয়র মনে হয় না। সিনিয়রের সাথে এমন ব্যবহার করেছি আর সেটা স্যারের কানে চলে গেছে। এবার আর আমাদের রক্ষে নেই রুহানি। রুহানি ধমক দিয়ে বলল, চুপ কর তো। এত ভয় পাস কেন? ভাবতে দে কি করা যায়। কোনোভাবে স্যারের রুম থেকে বের হয়ে আসি, তারপর এই সিনিয়রকে দেখে নেব। বর্তমান স্যার, আমি আসলে আমার এক ফ্রেন্ডের সাথে মজা করছিলাম। ওর সাথে মজা করার জন্য আমরা লুকিয়েছিলাম। ও ক্লাসের দিকেই আসছিল, বাট ইনি কোথায় থেকে চলে এলো আর ও কোথায় চলে গেল কিছুই বুঝতে পারিনি। আসার কথা তো ছিল আসিফের, তাই পা বাড়িয়ে দিয়েছি। আর পরে দেখলাম উনি অনেক বড় গড়বড় হয়ে গেছে। সেটা বুঝতে পেরে আমরা সরি বলতে চেয়েছিলাম, কিন্তু উনি তো আমাদের সেই সময় সুযোগ দেয়নি। তিনি আমাদের অসভ্য, বেয়াদব, পাগল ছাগলের দল যা নয় তাই বলল। এমনকি আমাকে বলেছে আমার নাকি মাথায় গণ্ডগোল, আমাকে মেন্টাল হসপিটালে পাঠানো দরকার, ব্লা ব্লা ব্লা। তিনি যদি আমাদের সুযোগ দিত তবে এখানে আসার প্রয়োজন ছিল না, ওখানেই সব মিটে যেত। ফালাক গম্ভীরভাবে বলল, শাট আপ। একদম মিথ্যা কথা বলবে না। তোমরা সব জেনে বুঝে করেছ। আমি পড়ে যাওয়ার পর সবাই মিলে উচ্চস্বরে হাসছিলে কেন? আমাকে পানি ছুঁড়তে কেন চেয়েছিলে? এটা যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে কিছুতেই এসব হতো না। স্যার, ওরা বাঁচার জন্য মিথ্যা গল্প বানাচ্ছে। অতঃপর রুহানি আর ফালাকের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আফজাল হোসেন ওদের কাণ্ড দেখে জোরে ধমক দিয়ে বলল, শাট আপ। তোমাদের স্পর্ধা তো কম নয়। অসভ্য, বেয়াদবের দল। আমার সামনে দাঁড়িয়ে ঝগড়া করছ, চিৎকার করছ। গেট আউট, গেট আউট ফ্রম দ্য রুম। ওরা সবাই রুম থেকে বের হয়ে গেল। রুহানি দ্রুত পায়ে ক্যান্টিনে চলে গেল। মিনারেল ওয়াটার নিয়ে দ্রুত গলা ভিজিয়ে নিল, তারপর বোতল ছুঁড়ে ফেলে দিল। রাগে ওর শরীর কাঁপছে। চেয়ার টেনে বসে পড়ল। তাইফ কোল্ড ড্রিঙ্ক এনে ওর সামনে রেখে বলল, মাথা ঠান্ডা কর, নে এটা খা।
রুহানি কোল্ড ড্রিঙ্কের বোতলের দিকে একবার তাকিয়ে তাইফের দিকে তাকাল। তারপর পুরো কোল্ড ড্রিঙ্ক তাইফের মাথায় ঢেলে দিল। তাইফের বন্ধুরা হাত দিয়ে মুখ চেপে ধরে আছে। তাইফ রুহানির দিকে বিস্ময় নিয়ে চেয়ে আছে। রুহানি উঠে দাঁড়িয়ে বলল, হয়েছে তোর মাথা ঠান্ডা? তুই তোর মাথা ঠান্ডা কর, আবাল কোথাকার। তাইফ উত্তর দিল না। রুহানি হনহন করে হেঁটে চলে গেল। হেঁটে চলেছে কিন্তু কোথায় গন্তব্য জানা নেই। কিছুতেই অপমানগুলো ভুলতে পারছে না। বারবার ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছে। রুহানি হঠাৎ দাঁড়িয়ে গেল। কিছুটা দূরে ফালাককে দেখা যাচ্ছে। ইচ্ছে করছে ওর গলা চেপে ধরতে। ফালাকের চোখ পড়ল রুহানির দিকে। কেমন অদ্ভুতভাবে চেয়ে আছে রুহানির দিকে। ফালাক রুহানির দিকে এগিয়ে আসছে। রুহানি ওর আসার অপেক্ষা করছে কিন্তু ফালাক ওকে অবাক করে দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। রুহানে পেছনে ঘুরে কিছুটা জোরে বলল, এই ভার্সিটি তোমার জন্য জাহান্নাম বানিয়ে দেব। যদি না পারি তো আমার নাম রুহানি না। ফালাক পেছনে তাকিয়ে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর হ্যাঁ, তোমার নতুন নাম কিন্তু আমি দেব। বলেই বাঁকা হাসল। রুহানি হনহন করে হেঁটে চলে গেল। রুহানি চুইংগাম চিবাতে চিবাতে দুহাতে কাঁধের ব্যাগের বেল্ট ধরে ভার্সিটির ভেতরে ঢুকল। ঢুকেই স্থির হয়ে দাঁড়িয়ে গেল। ফালাক গাড়ি থেকে নামছে। রুহানি দ্রুত আড়ালে লুকিয়ে গেল। লুকিয়ে ফালাককে দেখছে। ফালাক গাড়ি থেকে নেমে চাবি হাতে ক্যাম্পাসের দিকে যাচ্ছে। রুহানি বের হয়ে গাড়ির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কিছু একটা ভাবল। তারপর ব্যাগ থেকে একটা পিন বের করে গাড়ির চাকায় বসিয়ে দিল। কিন্তু পিন বেশি গভীরে যাচ্ছে না। সমস্ত শক্তি প্রয়োগ করে পিন ঢুকাল। তারপর আবারও কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভালো মেয়ের মতো বন্ধুদের সাথে যোগ দিতে গেল। ফালাক ক্লাসরুমের সামনে যেতেই দুজন ছেলে এগিয়ে এল ওর দিকে। হাসিমুখে হাত বাড়িয়ে দিল। একজন হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি শুভ। ফালাক ভ্রু কুঁচকে শুভকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। ফালাক সহজে কারো সাথে বন্ধুত্ব করে না। মানুষের সাথে কম মিশে। কিন্তু ভার্সিটিতে নতুন। কাউকে চিনে না, তাই কিছু মানুষের সাথে পরিচয় হওয়া আবশ্যক। ফালাক হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি জুনায়েদ ফালাক। আমাকে ফালাক বলে ডাকতে পারো। ফালাক, শুভ আর শোভানের সাথে পরিচয় পর্ব সেরে একসাথে ক্লাসরুমে গেল। ক্লাস শেষে বাইরে বসে ওরা নিজেদের সম্পর্কে বলার পাশাপাশি ভার্সিটির নানা বিষয় নিয়ে কথা বলছে। রুহানি ওর গ্যাংয়ের সাথে ক্যান্টিনে যাচ্ছে। ঝুটি করা চুল খুলে ছেড়ে দিল। তারপর মাথা নাড়িয়ে চুলগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে চুল ঠিক করে নিল। ওর মাথায় যেন পোকারা কামড়াচ্ছে। কিছু একটা না করা পর্যন্ত শান্তি পাচ্ছে না। ফালাক মাঠে ওর নতুন বন্ধুদের সাথে গল্প করছে। দুজনের চোখাচোখি হল। রুহানি পানির বোতল বের করে এক ঢুক পানি পান করল। তারপর চোখ গেল এক মেয়ের দিকে। সোহান বলল, এই ভার্সিটিতে না এলে জানতাম না মেয়েদের আচরণ এমন হয়। ভুল বললাম, ও কোনো মেয়ে না। মেয়েরা এমন হয় না, পুরাই গুন্ডি। কাউকে শান্তি দেয় না, যা খুশি করে বেড়াচ্ছে। ফালাক হাত দিয়ে চুলে ব্রাশ করতে করতে বলল, আমাকে টার্গেট করেছিল, উল্টা পাগল বানিয়ে ছেড়েছি। শুভ আর সোহান ওর কথা শুনে চমকে গেল। বিস্ময় দৃষ্টি নিয়ে নড়েচড়ে বসে বলল, টার্গেট মানে? ফালাক বারান্দার দিকে যেতে যেতে বলল, যা করে তাই।
ফালাক বারান্দার দিকে চলে গেল। শুভ আর সোহান কিছুই বুঝতে পারল না। ফালাক দোতলার বারান্দায় গিয়ে দাঁড়াল। রেলিংয়ে হাত রেখে নিচের দিকে ঝুঁকে আছে। একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। মেয়েটার দিকে একবার দৃষ্টি দিয়ে আবারও নিচের দিকে তাকাল। মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে। ফালাকের মনে হচ্ছে কিছু বলবে, কিন্তু কি বলবে, আর কেই বা মেয়েটা? ফালাক সোজা হয়ে দাঁড়িয়ে মেয়েটার দিকে পূর্ণ দৃষ্টি দিল। মেয়েটা কাচুমাচু করছে। মনে হচ্ছে কিছু বলতে চায়, কিন্তু কি বলতে চায়, আর এমনই বা করছে কেন? মেয়েটা ফালাকের দিকে তাকাল, তারপর আবার দৃষ্টি নামিয়ে নিল। বাম হাতে ডান হাতের আঙুল ঘষছে। আমি আপনাকে কিছু বলতে চাই। ফালাক গম্ভীর মুখে বলল। হ্যাঁ, বলো। মেয়েটা আবারও কাচুমাচু করছে। হঠাৎ চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করে বলল, আই লাভ ইউ। ফালাক বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে। মেয়েটা তখনও চোখ বন্ধ করে আছে। মনে হচ্ছে কেউ ওর মাথায় পিস্তল ধরে জোরপূর্বক বলিয়েছে, এই মেয়ে চোখ খোল। ফালাকের গম্ভীর কণ্ঠস্বর শুনে পিলে চমকে যাচ্ছে। ফালাক আবারও বলল, চোখ খোল। মেয়েটা ধীরে ধীরে চোখ খুলে নিল, কিন্তু ফালাকের দিকে তাকাল না। দৃষ্টি নত করে রেখেছে। কে পাঠিয়েছে তোমাকে? ফালাকের কথা শুনে চোখ তুলে তাকাল। তারপর ফুপাতে ফুপাতে বলল, একটা দল। ওরা আমাকে টাস্ক দিয়েছে আপনাকে প্রপোজ করার। বিশ্বাস করুন, আমি এসব বলতে চাইনি। ফালাক সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। একটা কাজ করো, তোমার হাত দেও। মেয়েটা ভ্যাবাচেকা খেয়ে গেল ফালাকের কথা শুনে, তারপর ভয়ে ভয়ে হাত দিল। ফালাক কলম বের করে ওর হাতে একটা নাম্বার লিখে দিয়ে বলল, ওদের দেখাবে আর বলবে আমি তোমাকে আমার নাম্বার দিয়েছি। আশা করি ছেড়ে দিবে। ভয় পেও না। মেয়েটা চলে গেল। ফালাক শিওর এই কাজটা রুহানির। একটা মেয়েকে হয়রানি করছে আর পাশাপাশি ওকে বোকা বানানোর চেষ্টা করছে। রুহানিকে ও সোজা করে ছাড়বে। রুহানি বন্ধুদের সাথে অপেক্ষা করছে। মেয়েটা কাচুমাচু হয়ে ওদের সামনে গিয়ে দাঁড়াল। রুহানি ওর সামনে এসে দাঁড়াল। মেয়েটা হাত বাড়িয়ে বলল, আমাকে নাম্বার দিয়েছে। রুহানি চমকে গেল। তারপর হাতের দিকে চেয়ে ফোন নাম্বার দেখে বলল, দেখেছিস কি ধড়িবাজ ছেলে? একটা মেয়ে প্রপোজ করল আর তাকে নিজের নাম্বার দিয়ে দিল। থার্ড ক্লাস ছাচরা। নুশা মেয়েটার হাত দেখে নাম্বারটা টুকে নিল। নাম্বার পেয়েছি, এইবার মজা হবে। মেয়েটাকে বিদায় করে দিল। মেয়েটা হাফ ছেড়ে বাঁচল। রুহানি ইন্ডাস্ট্রি। রুহানির বাবার সাথে রুহানির মামার ব্যাপক তর্ক হচ্ছে। আমি দুধ কলা দিয়ে তোর মতো কালসাপ পুষছি, আমি তোর বোনের জামাই ভুলে গেছিস? রুহানির বাবা ক্ষিপ্ত হয়ে রুহানির মামাকে বলল। রুহানির মামা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আপনিও তো ভুলে গেছেন আমি আপনার স্ত্রীর একমাত্র ছোট ভাই। আপনি ভুললে দোষ নেই, আমি ভুললেই দোষ। নিজের বেলায় 16 আনা আর বাকি সবাই ফাও। রুহানির বাবা চেঁচিয়ে বলল, শাহেদ, এর ফল ভালো হবে না। শাহেদ আঙুল তুলে বলল, এর ফল আসলেই ভালো হবে না। আপনার শেষ না দেখে আমি স্থির হয়ে বসব না। আপনার এত অহংকার। আপনার এই অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব, সব ধ্বংস করে দেব। বের হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে।
আপনার ধ্বংসের কারণ শাহেদ হবে, মনে রাখবেন। আরে যা যা, তোর মতো পুঁটি মাছ আমার করবে কি? তুই কি করতে পারিস আমার জানা আছে। শাহেদ ফুসফুস করতে করতে চলে গেল। রুহানির বাবা টেবিলের উপর থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে একবারেই পুরোটা শেষ করে দিল। গ্লাস রেখে কপালে হাত দিল। কপালে তার চিন্তার রেখা ফুটে উঠেছে। নিজের শালক বেইমানি করতে শুরু করেছে। ফালাক ফোনে কথা বলছে। হ্যাঁ, সব রেডি রাখুন, আমি 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। সময় মতো জয়েন করব, চিন্তা করবেন না। অপর পাশ থেকে বলল, স্যার, আপনি পারবেন তো? ফালাক আশ্বস্তের সুরে বলল, হ্যাঁ অবশ্যই পারব। পারতে হবে, নয়তো কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাবা এমনি অসুস্থ, তার টেনশন বাড়াতে চাই না। ওকে স্যার। ফালাক ফোন কেটে দিল। দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। কিন্তু গাড়ি আগাচ্ছে না। ফালাক বারবার ট্রাই করেও পারছে না। ওকে দ্রুত যেতে হবে। কিন্তু এই গাড়ির কি হলো? ফালাক গাড়ি থেকে নেমে চেক করল। একটা চাকা হেলে আছে, আর চাকার গায়ে একটা পিন গাঁথা। ফালাক টান দিয়ে পিন বের করল। তারপর বিড়বিড় করে বলল, রুহানি। ফালাক উঠে দাঁড়াল। রাগে শরীর ফেটে যাচ্ছে। হাতের মুঠো শক্ত করে বলল, রুহানি, যদি আমি সময়মতো পৌঁছাতে না পারি তবে যে আমি কি করব নিজেও জানি না। তোমাকে অনেক ছাড় দিয়েছি, আর না। শুধু আজ আমার বিন্দুমাত্র ক্ষতি হোক, তারপর তুমি দেখবে ফালাক কি করতে পারে। ফালাকের হাতে সময় নেই। ট্যাক্সি বুক করে যেতেও সময় লেগে যাবে। অফিসে পৌঁছাতে দেরি হয়ে যাবে। শুভ দূর থেকে ফালাককে চিন্তিত দেখে সামনে এসে বলল, কোনো সমস্যা? ফালাক শুভের দিকে চেয়ে বলল, আমার খুব জরুরি একটা কাজ পড়ে গেছে। 15 মিনিটের মধ্যে যেতে হবে, কিন্তু কেউ একজন গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়েছে। শুভ সেদিকে তাকাল। চাকার অবস্থা খুবই খারাপ। ডোন্ট ওরি, আমার সাথে গাড়ি আছে। কোথায় যাবে বলো? ধন্যবাদ শুভ, আমি ড্রাইভ করছি। তুমি তাড়াতাড়ি উঠো। ওরা গাড়িতে উঠে বসে। ফালাক স্পিডে গাড়ি চালাতে লাগল। যাচ্ছ কোথায়? শুভ আবার প্রশ্ন করল। ফালাক সামনে দৃষ্টি রেখে বলল, অফিসে যাচ্ছি, গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। শুভ ফালাকের কথা শুনে বলল, অফিস? ফালাক মুচকি হেসে বলল, বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তারপর সব দায়িত্ব আমার উপর বর্তায়। মূলত এই জন্যই এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, যাতে অফিসে যেতে পারি। অফিস থেকে এই ভার্সিটিটাই সামনে। আমার আগের ভার্সিটিটা অফিসের উল্টো দিকে, অনেক দূর হয়ে যায়, তাই আর কি। শুভ হালকা হেসে বলল, বুঝতে পেরেছি। বেস্ট অফ লাক। রুহানির ক্লাস টেস্টের খাতা ওর চোখের সামনে ধরে রেখেছে। স্যার, এই তোমার টেস্টের মার্ক। 6 পেয়েছ। ছি। রুহানি মাথা নিচু করে রেখেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এতগুলো মানুষের সামনে এভাবে না বললে হতো না। মনে মনে স্যারের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কি হলো রুহানি? টেল মি। ঠিক আছে, এই খাতা তোমার বাবার কাছে যাবে। রুহানি স্যারের কথা শুনে বলল, নো নো স্যার, এটা করবেন না। তাহলে বাবা আমার পড়াশোনা বন্ধ করে দেবে। প্লিজ স্যার, আমার এত বড় ক্ষতি করবেন না।
আমি আজ থেকে মন দিয়ে পড়ব। সত্যি বলছি। কিছুটা ড্রামা করে। স্যার ওর ড্রামায় ফেসে গিয়ে বলল, ঠিক আছে, তবে নেক্সট টাইম ছাড়াছাড়ি হবে না। মনে থাকবে? জি স্যার, 100% মনে থাকবে। রুহানি পুরো ক্লাসের দিকে একবার চোখ বুলিয়ে বসে পড়ল। বিড়বিড় করে বলল, আমার বাপও আমাকে পড়াতে বসাতে পারবে না। আর আজ থেকে নাকি পড়ব আমি। হুহ। মাগরিবের আজান শেষ হয়েছে। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। আলোক সজ্জিত বাড়িতে রুহানি সোফায় বসে ক্যানে চুমুক দিচ্ছে আর দৃষ্টি নুশার দিকে। তাইফ, তুরানি হাতে হাত ঘষছে। ওদের মধ্যে টানটান উত্তেজনা। নুশা ফালাকের নাম্বারে ফোন করছে। তাইফ এরই মধ্যে বলল, আগামীকাল দেখবি এই নাম্বার কি করে ছড়িয়ে দেই। শহরের অলিতে গলিতে সব জায়গায় ফালাকের নাম্বার। উফ অফ, কি যে মজা হবে। ব্যাট শায়েস্তা হবে খুব। তুরানি ওর কথা শুনে বলল, ভাবতেই শান্তি লাগছে। দেখ কি করে হয়রানি করি। পাগল করে ছাড়ব। নুশা হুট করে মুখ কালো করে ফেলল। রুহানি নুশার মুখের দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। নুশা ফোনের স্ক্রিনে তাকিয়ে ঠোঁট নাড়াচ্ছে। তারপর রুহানির দিকে তাকিয়ে বলল, আমাদের বোকা বানিয়েছে। তারপর ফোন রেখে ফ্লোরের দিকে চেয়ে আছে, চোখমুখ শক্ত করে। রুহানি ব্যাপারটা বুঝতে পারল না। তায়েফ আর তুরানির উত্তেজনা নিমিষেই উবে গেল। এখন নতুন কৌতূহল জেগেছে। তায়েফ নুশার আরেকটু কাছে গিয়ে বলল, বোকা বানিয়েছে মানে কি? ভুল নাম্বার দিয়েছে? নুশা তায়েফের দিকে চেয়ে বলল, ভুল নাম্বার কি না জানি না, তবে 10 ডিজিট। একটা ডিজিট মিসিং। রুহানি ঠাস করে ক্যানের বোতল টেবিলের উপর রাখল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, যা এবার শহরের অলিতে গলিতে গিয়ে ছড়িয়ে দিয়ে আয়। যত সব। যখন নাম্বার নিয়েছিস দেখিসনি? নুশা দাঁড়িয়ে বলল, আমার উপর রাগ করছিস কেন? আমি কি জানি 10 ডিজিটের নাম্বার দিয়েছে? রুহানি ভেবে পাচ্ছে না ফালাককে কি করে শায়েস্তা করবে। ফালাক একের পর এক বাজিমাত দিয়ে যাচ্ছে। এভাবে হার মেনে নেব? ওরা সবাই মাথা নিচু করে নিল। ফালাক যে এভাবে বোকা বানাবে ভাবনার বাইরে। রুহানি মা বাবার রুমের পাশ দিয়ে যেতেই বাবার উচ্চ কণ্ঠস্বর শুনে থমকে গেল। কথা শুনে যা বুঝল তা হলো মামা কোনো গণ্ডগোল করেছে, যার কারণে বাবা ক্ষেপে গেছে। ওর মা ফোন হাতে ভাইয়ের সাথে কথা বলছে। রুহানি নিজের রুমে যেতে ভাবছে, এই মামার আবার কি সমস্যা? মনে তো হচ্ছে বিশাল ঝামেলা করেছে। বাবার টাকায় বড়লোক হয়ে বাবাকেই চিনছে না। অকৃতজ্ঞ। রুহানি দলের মাঝে বসে ব্যাগ থেকে সরঞ্জাম বের করছে। চাকু, বড় পিন, ছোট প্যারেক। এই সব দেখে কেউ অবাক হয়নি। কারণ মেয়েদের ব্যাগে সাজগোজের জিনিস থাকলেও রুহানি ব্যাগে এসব নিয়েই ঘুরে। মাঝে মধ্যে দু একটা বই আনে। কোনটা ব্যবহার করা যায় রে? এগুলো দিয়ে কি করবি? খুন করবি নাকি? হ্যাঁ, খুন করব। খুন না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। মাথা ঠান্ডা কর। উল্টা পাল্টা কথা বলিস না। এগুলো ব্যাগে রাখো। কেউ দেখলে সমস্যা হবে। রুহানি ব্যাগ গোছাল। তখন তুরানির চোখ গেল সামনের দিকে। সেই মেয়েটা যার মাধ্যমে নাম্বার নিয়েছিল। তুরানি মেয়েটার সামনে গিয়ে দাঁড়াল। মেয়েটা ওকে দেখেই ভয়ে চুপসে গেল। দাঁড়িয়ে কাচুমাচু করছে। ভুল নাম্বার দিয়েছ কেন? ফাজলামি করেছ আমাদের সাথে?
মেয়েটা কাচুমাচু করতে করতে বলল, আমি কিছু জানি না। আমার হাতে যা লিখে দিয়েছিল তাই দিয়েছি। আপু আমি কি করে বুঝবো ভুল নাকি ঠিক? রুহানি দূর থেকে বলল, ওকে ছাড়, ওর উপর রাগ দেখিয়ে কি হবে? যদি পারিস আসল মানুষের সাথে লাগ। তুরানি রুহানির কথা শুনে ছেড়ে দিল। মেয়েটাও দ্রুত চলে গেল আর মনে মনে দোয়া করছে এদের সাথে যেন ভুল করেও দেখা না হয়। রুহানি উঠে দাঁড়িয়ে ব্যাগ কাঁধে নিল। তারপর ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছে। কোথায় থেকে ফালাক এসে হাজির। রুহানিকে আশ্চর্য হওয়ার সুযোগটাও দিল না। এসেই ঝাড়তে শুরু করল। এই মেয়ে সমস্যা কি তোমার? তোমাকে তো বলেছি মেন্টাল হসপিটালে যাও আর ভালো থাকো। বাকিদেরও ভালো থাকতেও দেও। রুহানির এই ঝাঝালো কথাগুলো সহ্য হচ্ছে না। ফালাকের সাথে এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। তবে জবাব দেওয়া জরুরি, কিন্তু কি জবাব দেবে ভেবে পাচ্ছে না। এই স্মৃতিশক্তি লোপ পেয়েছে? না, আমার সাথে কথা বলার অজুহাত খুঁজছ? দুম করে সামনে এসে দাঁড়িয়ে পাগলের মতো যা খুশি বলে যাচ্ছ আর আমাকে পাগল বলা হচ্ছে। পাগল তো তুমি। আমার সবই ঠিক আছে। ঠিক নেই তোমার। গতকাল আমার গাড়ির চাকার হাওয়াকে ছেড়েছে? রুহানি চোখ মুখ কুঁচকে বলল, আমি কি তোমার অ্যাসিস্ট্যান্ট? গাড়ির পাহারাদার? না সিসি ক্যামেরা? আমার কি ঠেকা পড়েছে তোমার গাড়ির দেখভাল করা? হা। ফালাক আঙুল তুলে বলল, একদম ড্রামা করবে না। আমি জানি তুমি করেছ। রুহানি হেসে বলল, প্রমাণ কি? প্রমাণ দেখাতে হবে ভাইয়া। ওর কথা শুনে ফালাকের গা জ্বলে যাচ্ছে। ভাইয়া শব্দটাও ব্যাপকভাবে বিঁধছে। রাগে গজগজ করতে করতে ফালাক চলে গেল। রুহানি মুখ ভেঙচি কেটে ক্লাসের দিকে গেল। ক্লাসের দিকে রুহানির মন নেই। লেকচার চলছে আর ও ওর মতো নুশার সাথে গল্প করছে আর ফোন ঘেটে কি জানি দেখাচ্ছে। হঠাৎ রুহানির মনে হলো পুরো ক্লাস হুট করেই শান্ত হয়ে গেছে। আর মোটাসোটা কেউ ওদের সামনে দাঁড়িয়ে আছে। বইয়ের উপর তা ছায়া পড়েছে। চোখ গেলে সামনের মানুষের দিকে। স্যারকে দেখে দাঁড়িয়ে গেল রুহানি। স্যার ধমক দিয়ে বলল, কি হচ্ছে এসব রুহানি? ক্লাসে কি করছো? ক্লাসের দিকে তো মনোযোগ নেই, গল্প করছো আবার ফোন ইউজ করছো। দুজন দাঁড়াও। নুশাও দাঁড়িয়ে গেল। রুহানি দ্রুত বলল, সরি স্যার, আর এমন হবে না। স্যার আর আজকে রুহানির কথাই গলল না। ধমক দিয়ে বলল, তোমার এই নাটক রোজ রোজ চলবে না। কি রেজাল্ট করেছ তুমি ভুলে গেছ? কি বলেছিলে তুমি? তুমি ঠিক করে পড়াশোনা করবে। এই তোমার পড়াশোনার নমুনা? তোমাদের দুজনকে আমি একসাথে বসতে যেন আর না দেখি। তারপর স্যার রুহানিকে ডেকে নিয়ে একটা ছেলের সাথে বসাল। তারপর এক প্রকার হুমকি দিয়ে বলল, তুমি প্রতিদিন রনকের সাথে বসবে। ওর সাথে থেকে যদি কিছু শিখতে পারো। যদি অন্য কোথাও বসেছ তো ক্লাস থেকে বের করে দেব। তারপর রনককে দেখিয়ে বলল, এই ছেলেটাকে দেখো। ওর তোমার বাবার মতো এত টাকা না থাকলেও সময়ের মূল্য দিতে জানে। পড়াশোনার প্রতি আগ্রহ, একাগ্রতা দেখে অবাক না হয়ে পারি না। জীবনে কিছু হওয়ার অদম্য ইচ্ছাশক্তি ওর আছে। আর তোমাদের টাকা থাকা সত্ত্বেও পড়াশোনা করো না, অবহেলা করো সবকিছু। যথেষ্ট নম্র, ভদ্র একটা ছেলে। সব পরীক্ষায় ফার্স্ট হয়। ওর সাথে কথা বললে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর করে কথা বলে। প্রতিটি কথা সম্মান, ভালোবাসা দ্বারা জড়ানো।
ওর সাথে থেকে যদি কিছু শিখতে পারো। রুহানি ভেতরে ভেতরে রাগে ফেটে গেলেও উপরে স্বাভাবিক আছে। এই গাইয়া ছেলের সাথে নাকি প্রতিদিন বসতে হবে, ওর কাছ থেকে নাকি শিখতে হবে। কি শিখবে? কিভাবে ধান লাগাতে হয়? অদ্ভুত। ক্লাস শেষে রুহানি রনককে বলল, চল। রনক রুহানির চল কথা শুনে ভয় পেয়ে গেল। রুহানি যে কি জিনিস সেটা তো জানেই। কোথায়? ঘুরতে। ফ্রেন্ডশিপ যখন করেছিস পালন তো করতে হবে। চল চল। তাড়া দিয়ে রনক কিছু বলতে না পেরে রুহানির পেছনে পেছনে গেল। রুহানি অনেকগুলো খাবারের অর্ডার করল। একে একে খাবার আসতে লাগল। রুহানি বলল, নে খা। রনক ভয়ে ঢুক গিলছে। রুহানি কি ওকে খাইয়ে এসব খাবারের বিল ওকে দিতে বলবে? পুরো মাসের হাতখরচের টাকা দিয়ে দিলেও বিলের টাকা হবে না। এখন কি করবে? রনকের কলিজা শুকিয়ে যাচ্ছে। রুহানি ধমক দিয়ে বলল, কি রে, খাচ্ছিস না কেন? আরে ভয় পাস না, বিল তোকে দিতে বলবো না। রনক লাজুল ভঙ্গিতে বলল, না আসলে তা নয়, আমি খাবো না। এইসব খাবারে আমি অভ্যস্ত নই। অভ্যস্ত হয়ে যাবি, নে খা, নয়তো সব বিল তোকে দিয়ে দেওয়া। বিলের কথা শুনে ইচ্ছে না থাকা সত্ত্বেও খেতে শুরু করল। রুহানি মনে মনে হাসছে। খাওয়া শেষে রুহানি বলল, তোকে দেখে তো মনে হচ্ছে তুই গ্রাম থেকে এসেছিস। রনক মাথা নিচু করে বলল, হ্যাঁ। তোর বাবা কি করে? গরিব কৃষক। তা তোকে দেখেই বোঝা যায়। স্কলারশিপ পেয়েছিস তাই না? হ্যাঁ। রুহানি ক্ষিপ্র হয়ে বলল, পেয়েছিস ভালো কথা। এত পড়াশোনা করার কি দরকার? নিজে পড়ছিস, অন্যকেও জ্বালাচ্ছিস। তোর জন্য আমাদের প্যারায় পড়তে হয়। কই ঘোরাঘুরি করবি, মোজ মস্তি করবি তা না, বই নিয়ে পড়ে থাকিস। এত পড়ে কি হবে? বিদ্যাসাগর হবি? একটা সার্টিফিকেট পাবি। তারপর কি হবে? তার চেয়ে শোন, তোকে আমি রোজ এই সব খাবার খাওয়াব, আর তোর এই 2 টাকার জামাকাপড় পরে ভার্সিটিতে কি করে আসিস? আমি তোকে দামি দামি জামাকাপড় কিনে দেব, টাকা দেব, ভালো ফোন কিনে দেব। তুই আমাদের মতো আসবি, যাবি, খাবি, ঘুরবি, ব্যাস। আজকের পর তুই আর এত পড়াশোনা করবি না। রনক মৃদু হেসে বলল, সব ছেড়ে দিতে পারি, কিন্তু বাবার স্বপ্নটা ছেড়ে দিতে পারি না। তুমি আমাকে পুরো পৃথিবী এনে দিতে পারো, কিন্তু আমার বাবার খুশি এনে দিতে পারো না। তোমার অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু আমার এসব কিছু নেই। যা আছে সেটা হলো সুন্দর একটা স্বপ্ন, বাবা মায়ের দেখা স্বপ্ন, যাকে কেন্দ্র করে আমরা বেঁচে আছি। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। তার অনেক স্বপ্ন, আমি অনেক পড়াশোনা করব, বড় চাকরি পাব, আমার অনেক নাম হবে। আমি শহরের চাকচিক্যতায় গা ভাসিয়ে দিতে নয়, পড়াশোনা করতে এসেছি। অনেক কষ্ট করেছি এই স্কলারশিপ পেতে। এই সুযোগটা আমি হাতছাড়া করতে পারবো না। তোমার বাবার টাকা আছে, তোমার ভবিষ্যৎ তোমার বাবা গড়ে দেবেন, কিন্তু আমার ভবিষ্যৎ আমাকেই গড়তে হবে। নয়তো বাবার মতো কৃষি কাজ করে আজীবন পার করতে হবে। আমি পারবো না বাবার স্বপ্নটা ভেঙে দিতে, বাবার মুখের হাসিটা কেড়ে নিতে। তার মুখের হাসিটা আমার কাছে অনেক দামি। এই হাসির জন্য আমি সব করতে পারি। দিন রাত এক করে খেয়ে না খেয়ে পড়াশোনা করি, শুধু তার মুখে হাসি ফুটাতে। তুমি প্লিজ আমার বাবার সে হাসিটা কেড়ে নিও না। হাতজোড় করে রুহানি রনকের দিকে তাকিয়ে দেখল ওর চোখ ছলছল করছে।
রুহানির মায়া হল। কেউ বাবার স্বপ্নকে, পরিবারের স্বপনকে এত প্রায়োরিটি দেয়? রুহানিকে দূর থেকে ফালাক দেখছে। এমন গেটাবের একটা ছেলের সাথে একসাথে বসে আছে দেখেই অবাক লাগছে। রুহানি অহংকারী একটা মেয়ে, যার তার সাথে মিশে না, ওর ক্লাস দেখে মিশে। রুহানি রনককে বলল, যা পূরণ কর তোর বাবার স্বপ্ন। কোনো হেল্প লাগলে বন্ধু হিসেবে বলবি। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, তাই কারো মুখে বাবাকে ভালোবাসার কথা শুনলে, সম্মান করার কথা শুনলে ভালো লাগে খুব। রনক রুহানির কথা শুনে মনে মনে খুশি হয়ে গেল। রুহানি যেতেই রনক বই খুলে বসেছে। ওকে বড় হতে হবে, অনেক বড়। পড়াশোনা ছাড়া অন্য কিছুকে প্রায়োরিটি দেওয়া যাবে না। রনক এক পৃষ্ঠা শেষ করে পরের পৃষ্ঠায় চোখ দিতেই ফালাক চেয়ার টেনে রনকের বরাবর বসল। রনক একবার ফালাকের দিকে চেয়ে বইয়ে মনোযোগ দিল। ফালাক রনককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করল, কোনো ইয়ার? রনক ফালাকের দিকে তাকাল। ফালাকের পরনে কালার শার্ট, কালো চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, শার্টে সানগ্লাস ঝুলানো, চেহারায় ইনোসেন্ট ভাব। সব মিলিয়ে ফালাককে ভদ্রলোক মনে হল রনকের। তাই নিশ্চিন্তে কথা বলার সাহস পেল। রনক স্নিগ্ধ হেসে বলল, জি ভাইয়া, থার্ড ইয়ার। ফালাক বুঝতে পারল ও রুহানির ক্লাসমেট। তারপর বলল, ওহ গুড। কি নাম তোমার? রনক আবারও একটু হেসে বলল, রনক হাসান। ওহ, সুন্দর নাম। রুহানির ফ্রেন্ড? ফালাক উত্তরের আশায় ভ্রু উঁচিয়ে চেয়ে আছে। রুহানির নাম শুনে রনকের পিলে চমকে গেল। জি না, ক্লাসমেট। আমাকে দেখে কি মনে হয় আমি ওর ফ্রেন্ড হতে পারি? না, আসলে তোমাদের একসাথে বসে আড্ডা দিতে দেখলাম তাই। রনক বই বন্ধ করে বলল, আড্ডা না ভাই, ও তো আমাকে টাইট দিতে এসেছিল। বিলাই চক্ষুর হাত থেকে বড় বাঁচা বেঁচে গেছি। কখন যে ওর মাথায় কি চলে বুঝা মুশকিল। ফালাক বুঝতে না পেরে বলল, টাইট? টাইট মানে? ওয়েট, তার আগে বলো বিলাই চক্ষু মানে কি? রনক ইতস্তত করছে। মুখ ফসকে কি বলে ফেলল। রনক আমতা আমতা করে বলল, আমার চোখের মণি কালো। সাধারণ সবার চোখের মণি কালো হয়, কিন্তু রুহানির চোখের মণি বাদামি রঙের। আমাদের গ্রামে কারো চোখের মণি বাদামি হলে তাকে বলে বিলাই চক্ষু, মানে বিড়ালের চোখ। ফালাক এতক্ষণে কাহিনী বুঝতে পারল। তারপর বলল, ওহ আচ্ছা। তারপর মনে মনে বলল, বিল্লি রানী। তারপর মুচকি হাসল। রনক ওর মুখের দিকে অবাক চোখে চেয়ে আছে। ফালাক সেটা খেয়াল করে স্বাভাবিক হয়ে বলল, ওর থেকে সাবধানে থেকো, তার ছিঁড়া ডেঞ্জারাস একটা মেয়ে। রনক শুকনো হেসে বলল, সেই উপায় নেই। ফালাক প্রশ্নাত্মক দৃষ্টি নিয়ে তাকাল। তারপর রনক সব খুলে বলল। সব শুনে ফালাক বলল, সাবধানে থেকো, আর পারো তো একটু মানুষ বানানোর চেষ্টা কর। আমি মানুষ বানাবো ওকে? ও আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আমাকে এই শহরে 10 বার বিক্রি করে কিনে আনতে পারবে। ফালাক ওর কথা শুনে আলতো হেসে পিঠে চাপট মেরে বলল, কথা ঠিক। সাবধানে থেকো আর পড়া ক্যারি অন কর। আমি উঠি। ফালাক উঠে গেল আর রনক আবারও বই খুলে বসল। রুহানি নুশার সাথে বসতে গিয়েও ফিরে এসে রনকের বেঞ্চের সামনে এসে দাঁড়াল। তারপর খাতা দিয়ে রনকের পিঠে হালকা করে মেরে বলল, সর, বসার জায়গা দে। রনক তড়িঘড়ি করে সরে বসল।
একদম কিনারে গিয়ে বসল। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে। রুহানি বসে বসে চুল ঠিক করছে। ওর সেদিকে খেয়াল নেই। রুহানি রনকের দিকে তাকিয়ে বলল, এই তুই আমাকে পড়াবি? মানে টিউশন পড়াবি? স্যালারি যা চাইবি তাই দেব, তবে কম কম পড়াবি, যাতে পাশটা করে যেতে পারি। বাবা যেসব টিউটর রেখে দেন সবগুলো রাক্ষসের মতো খায় আর বস্তা ভরে পড়া দিয়ে যায়। রনক বুঝতে পারছে না কি বলবে। রুহানিকে পড়াতে ইচ্ছে করছে কিন্তু ওর আচরণের জন্য ভয় পাচ্ছে। ওই ভয় পাচ্ছিস কেন? আমি কি তোকে খেয়ে ফেলব? রনক আমতা আমতা করছে, না করার বাহানা খুঁজছে। রুহানি ধমক দিয়ে বলল, খবরদার, না করবি না। তুই আমাকে আজ থেকে পড়াচ্ছিস ব্যাস। ছুটির পর আমার সঙ্গে যাবি আমাকে পড়িয়ে, তারপর তোর বাসায় ফিরবি। রনক কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। রুহানি রনকের খোঁজ নিয়ে জানতে পারে ও একটা মেসে থাকে। একটা টিউশনি করে, মেসের ভাড়া, খাওয়ার খরচ, পকেট খরচ বহন করে। রোজ হেঁটে ভার্সিটি আসে যায়, টিউশনিতেও হেঁটে যায়, সিঙ্গারা, পুরি দিয়ে সকালের নাস্তা করে। একটা টিউশনিতে ওর টানাটানি পড়ে যায়, তাই আরও টিউশনি খুঁজছে। রুহানি ওকে সাহায্য করতে চায়, কিন্তু রনককে যতটুকু চিনেছে তাতে এটুকু তো জেনেছে ও কারো কাছ থেকে হাত পেতে টাকা নিবে না। তাই এই ব্যবস্থা। রনক মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। রুহানি নড়েচড়ে বসে বলল, তাহলে সব ক্লিয়ার করি। যে 4 দিন ভার্সিটিতে ক্লাস আছে সে 4 দিন 1 ঘন্টা করে আমার বাসায় গিয়ে পড়াবি। স্যালারি দেব 10,000। রনক চোখ বড় বড় করে বলল, এত? আমি এত স্যালারি নেব না। রুহানি ভেবেছিল কমই বলেছে, কিন্তু রনকের কাছে তো অনেক। আমাকে কি তোর নর্মাল স্টুডেন্ট মনে হয়? আমাকে পড়াতে হলে অনেক ঝামেলা সহ্য করতে হবে। দেখা গেল 1 ঘন্টার জায়গায় তোর 3 ঘন্টা চলে গেল, তাই নয়তো আমার কি টাকা বেশি হয়ে গেছে যে তোকে দেব? রনক মেনে নিল রুহানির শর্ত। রুহানি আরও 1000টা শর্ত জুড়ে দিল। রুহানি আজকে রনককে ট্রিট দিবে। রনক পড়েছে জ্বালায়। রুহানির সব কথা ভয় মেনে নেয়। রুহানি ফালাককে সামনের টেবিলে দেখল। কানে ফোন, কারো সাথে গম্ভীর সুরে কথা বলছে। ঠোঁটের নড়াচড়া, চোখের পলক, চেহারার ভঙ্গি বলছে কারো সাথে গুরুত্বপূর্ণ কথা বলছে। এই সিনিয়র তো দেখি সারাক্ষণ কানে ফোন গুজে রাখে। এত কার সাথে কথা বলে? গার্লফ্রেন্ড নাকি? এই লোকের গার্লফ্রেন্ড? মাই গড, বেচারি। ফালাক কানে ফোন রেখেই কফির অর্ডার করল। রুহানি উঠে গেল। ফালাকের কফি রেডি। ফালাক বেখেয়ালিভাবে দাঁড়িয়ে আছে। রুহানি মরিচের গুঁড়োর কৌটা হাতে দাঁড়িয়ে আছে। ফালাক মাথা চুলকে সিরিয়াস ভঙ্গিতে কিছু বলছে। রুহানি সুযোগের অপেক্ষায় আছে। ফালাক অন্যদিকে ঘুরতেই কফির উপর মরিচের গুঁড়ো দিয়ে দিল। অনেকেরই চোখে পড়েছে, কিন্তু কেউ টু শব্দ করার সাহস করেনি। ফালাক কাপ নিয়ে টেবিলে রেখে চেয়ার টেনে বসে। রুহানি শুধু অপেক্ষায় আছে কখন মুখে তুলবে, আর মনে মনে প্রার্থনা করছে ফালাক যেন বেখেয়ালিভাবেই মুখে দেয়। ফালাক চামচ দিয়ে নেড়ে মুখে দেয়। এক চুমুক দিয়ে টেবিলের উপর রাখে। ফোনে কথা বলছে। রুহানি ভ্রু উঁচিয়ে চোখ বড় বড় করে রেখেছে। ফালাকের কোনো রিয়েকশন নেই। ফালাক আবার আরেক চুমুক দিল। তারপর কফির দিকে সন্দেহের দৃষ্টি দিল। কেমন ঝাল ঝাল লাগছে, কিন্তু কফি তো এমন লাগার কথা না। গলাটা জ্বলে যাচ্ছে।
ফালাক ট্রাই করার জন্য কফি মুখের সামনে এনেও সরিয়ে ফেলে। ওর প্রচণ্ড ঝাল লাগছে, সাংঘাতিক ঝাল। ফোন কেটে দিল। ওর কেমন খটকা লাগছে। তারপর কফি নিয়ে গবেষণা করতে লাগল। কিন্তু যেই হারে ঝাল লাগছে তাতে আর সম্ভব হল না। দ্রুত পানি খেল। তারপর রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। ঝাল কফি কে চেয়েছে? ওর সাথে ফাজলামি করছে নাকি? তখনই চোখ পড়ল রুহানির দিকে। রুহানি ঘন ঘন চোখের পলক ফেলে টেডি স্মাইল দিল। এই কাজ রুহানির তা বুঝতে সময় লাগল না। রুহানি পাশ কাটিয়ে যেতে যেতে বলল, কফিটা কেমন লাগলো জানাবেন। ফালাক বিল পে করে রুহানির পিছু নিল। রুহানি ফালাককে খেয়াল করেনি। পুকুর পাড়ে গিয়ে কোমরে হাত দিয়ে উদাসীনভাবে দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। এই জায়গাটা বরাবরই নীরব। স্নিগ্ধ বাতাস বইছে। রুহানির চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তবে বিষয়টা উপভোগ করছে। কারো পায়ের শব্দে পেছনে ঘুরে দাঁড়াল। ফালাককে দেখে ঘাবড়ে গেল। ফালাক হিংস্র চোখে চেয়ে আছে, যেন চোখে আগ্নেয়গিরি বইছে। ফালাক রুহানির দিকে এগুচ্ছে। রুহানি প্রথমে অটলভাবে দাঁড়িয়ে থাকলেও পরে পেছনে সরতে বাধ্য হল। যতই হোক একটা মেয়ে, একটা ছেলেকে এতটা কাছে আসার পারমিশন দিবে না। স্বাভাবিকভাবে ভয়টাও কাজ করছে। রুহানি পিছনে সরে বলল, অসভ্যের মতো আগাচ্ছেন কেন? ন্যূনতম কমন সেন্স নেই? তুমি ভয় পাচ্ছ কেন? বিদ্রূপ করে। কারণ আমি একটা মেয়ে। আর কোনো মেয়েই চাইবে না যাকে অপছন্দ করে সে তার ছায়া মারাক। ফালাক অবাক হওয়ার ভান করে বলল, মেয়ে? সিরিয়াসলি? তুমি মেয়ে? কোনো দিক দিয়ে? রুহানি ফালাকের কথা শুনে আকাশ থেকে পড়ল। মানে কি? আমি মেয়ে নই তো ছেলে? ফালাক বলল, দাঁড়াও ভেবে বলি। ফালাক রুহানিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ভাবার ভান করছে। রুহানি চোখ মুখ শক্ত করে ওর দিকে চেয়ে আছে যেন এখনই ওকে কাঁচা চিবিয়ে খাবে। ফালাক হুট করে বলল, ছেলেই তো মনে হচ্ছে। মেয়ের কোনো গুণ তোমার মধ্যে বিদ্যমান নেই। ছেলে মনে হলেও তুমি বিল্লি রানী। রুহানি ভ্যাবাচেকা খেয়ে গেল। বিল্লি রানী মানে? বিড়ালদের রানী। তোমার ওই বিড়ালের মতো চোখ তার প্রমাণ। রুহানি অপমানিত বোধ করল। ফালাক ওর চোখ নিয়ে কথা বলছে, তাও বিড়ালের চোখ। রুহানি ক্ষিপ্ত হয়ে বলল, আর আপনি খাটাস। খাটাসের সর্দার। আপনার চোখ খাটাসের মতো, যা রহস্য আর শিকারের নেশায় ভরপুর। ফালাক রুহানির কথা শুনে অবাক হল। ভীষণ অবাক হল। ওর চোখের এমন অদ্ভুত সগা আজ পর্যন্ত কেউ দেয়নি। রুহানি হনহন করে হেঁটে চলে গেল। ফালাক তখনও দাঁড়িয়ে আছে। রুহানির যাওয়া দেখছে। চলবে।